বিধানসভায় আবার একটি ন্যাক্কারজনক কাণ্ড ঘটেছে। সেটি হচ্ছে বিধানসভা স্ট্যান্ডিং কমিটিগুলি গঠনের সময় চূড়ান্তভাবে শাসক দল বিজেপি এবং তাদের পোষিত যারা তাদের মদত পাচ্ছে, বিজেপি নিয়ন্ত্রিত যে তথাকথিত বিরোধী দল বালিশ তৃণমূল, এরা কার্যত নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছে। স্ট্যান্ডিং কমিটি ন্যাক্কারজনকভাবে তৈরি হয়েছে। স্ট্যান্ডিং কমিটি আমরা যা যা জানতে পারছি, এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস, যার পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, তাদের কারোর সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা কেউ করেননি। যেভাবে হয়েছে তাতে যে কমিটিগুলি ইলেক্টেড, 4টে কমিটি বাদ দিলে যে কমিটিগুলি আছে বিভাগীয় স্ট্যান্ডিং কমিটিগুলি, সাধারণভাবে প্রত্যেক বিধায়ক 2টি করে কমিটি পান, এটা রীতি। এবং অতীতে ছিল, বিমান বন্দ্যোপাধ্যায় অবধি যেটি ছিল, যারা দূরে থাকেন, দূরের জেলা, তারা সাধারণত 3টে করে কমিটির মেম্বার হন। কোনোটাতে আসতে না পারলে যাতে আর একটা তিনি, যারা দূরের জেলার, কিন্তু এক একজন বিধায়ক 2টি করে স্ট্যান্ডিং কমিটির সদস্য হওয়াটা হচ্ছে রীতি। এবার প্রত্যেকের একটা পছন্দ বলে থাকে। ধরা যাক আলিফা আহমেদ আমাদের বিধায়ক, তো আলিফা আহমেদ ম্যাডাম আইটির বিশেষজ্ঞ, আইটিটা ভালো বোঝেন, ওনার ইচ্ছা আইটি সংক্রান্ত কমিটিতে থাকা। ওকে দেওয়া হয়েছে সেলফ হেল্প গ্রুপে এবং তার সঙ্গে কথা পর্যন্ত বলা হয়। হোম, মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী, 4জন তৃণমূল থেকে দেখানো হয়েছে, 4জনই হচ্ছে প্রো গভর্নমেন্ট শিবির। গভর্নমেন্ট যাদের বসিয়ে দিয়েছে তাদের থেকে 4জন, যারা সত্যিকারের প্রতিবাদ করবে, একজনও নেই। 4জন গভর্নমেন্ট থেকে। তার মধ্যে এমন ব্যক্তিও আছেন হোম স্ট্যান্ডিং কমিটিতে যার বিরুদ্ধে চিফ মিনিস্টার বলেন 80টা 90টা কি করে বেআইনি কনস্ট্রাকশন করছেন। হোম স্ট্যান্ডিং কমিটি প্রভাব খাটাবার সুযোগ করে দেওয়া হচ্ছে। প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি, তার জন্য লাইব্রেরি কমিটি, তাকে কোনো গুরুত্বপূর্ণ সম্মানজনক কমিটিতে আনা যেত না? এতগুলি কমিটি, তার একটা চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়নি। বিজেপি আর বালিশ শিবিরে ভাগ বাটোয়ারা হয়েছে, ভাগ বাটোয়ারা। বিমানবাবু থাকতে স্পিকার নওশাদ সিদ্দিকীকেও একটি কমিটির চেয়ারম্যান করেছিলেন। বিরোধী দল এবং গণতন্ত্রের প্রতি আস্থা রেখে নওশাদ এবার চেয়ারম্যান পেয়েছেন কিনা আমার কাছে এখনো কোনো খবর নেই। পেয়েছেন সেটা মানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় ওনাকে আনা যেত। শুরু করে দিয়ে গেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। তো আমরা চাইছি নওশাদ পান, তাকে যদি দিয়ে থাকেন আরো গুরুত্বপূর্ণ জায়গায় আনা উচিত ছিল। আর বিরোধীদের দেওয়ার নাম করে বকলেশ পরানো বিরোধীদের দেওয়া হয়েছে। কি করে এটা হতে পারে? শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব ইলেক্টেড কমিটি ছেড়ে দিন। ইলেক্টেড কমিটিতে যারা নমিনেশন দিয়েছেন সেইভাবে হয়েছে, কিন্তু এদের তো সম্মানজনক ভাবে শোভনদেব চট্টোপাধ্যায় 10 বারের বিধায়ক, 36 বছরের বিধায়ক, বিমান বন্দ্যোপাধ্যায় 3 বারের স্পিকার, অশোক দেব দীর্ঘদিনের রাজনীতিবিদ বিধায়ক। এই ক্যাম্পকে একটা চেয়ারম্যান দেওয়া হয়নি, মূল দলটাকেই দেওয়া হয়নি। যাদের সরকার বসাচ্ছে, হোম ডিপার্টমেন্ট, দেখানো হয়েছে তৃণমূল থেকে 4জন। 4জনই হচ্ছে যারা সরকারের বিরুদ্ধে প্রকৃত খারাপটা বলবে না,
যারা দিকে দিকে তৃণমূল কর্মীদের উপর হামলা বা পুলিশ রাজের বিরুদ্ধে বলবে না, পছন্দের কথা বলবে, সেই রকম লোকদের হোম স্ট্যান্ডিং কমিটিতে রাখা হয়েছে। একজনকে কি এদিক থেকে রাখা গেল না মূল দলটা থেকে? বিজেপি এবং বালিশ শিবির সরকারের মদতে স্পিকার, আমি জানি না স্পিকারের, আমি ধরে নেব স্পিকারের, জানেন স্পিকার বিষয়গুলো, কি করে হতে দিলেন? স্পিকার সাহেব আপনি এটা কি করে হতে দিলেন? আপনার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, আপনার সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বারবার কথা বলছেন, সেখানে এটা কি করে হতে পারে যে মূল দলটা তাদের এইভাবে আপনারা কণ্ঠরোধ এবং উপেক্ষার দিকে ঠেলে দিলেন, নিয়ম রক্ষার্থে কিছু দিয়ে দিলেন? সেটা যে কোনো বিধায়কের প্রাপ্য, আপনারা কেউ দয়া করে দিচ্ছেন না। যে বিধায়ক গেট দিয়ে ঢুকেছে তিনি অ্যাটলিস্ট দুটো কমিটির মেম্বার হবেন, এটা কেউ দয়া করে দিচ্ছে না। কিন্তু কার কোনটায় আগ্রহ, কে কোনটায় পারফর্ম করতে পারবেন, একটা আলোচনা করে নেওয়া উচিত ছিল। ওনারা আলোচনা করলেন, করে ঠেলে দিলেন, নিজেদের মতো করে সাজিয়ে নিলেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যারা লড়াই করছে তাদেরকে আসল কথা বলা, তদন্ত করা, এনকোয়ারি করা এই জায়গা দেওয়া যাবে না। তাই অশোক দেবকে পিএসসি চেয়ারম্যান করা হয় না, কানাইয়ালাল আগরওয়ালকে পিএসসি চেয়ারম্যান করা হয়। কানাইয়ালাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, বাট অশোক দেবের মতো দক্ষ লোক ওখানে ছিলেন। ফলে আমরা নিশ্চিতভাবে স্পিকারকে চিঠি দেব, শোভনদেব চট্টোপাধ্যায় চিঠি দেবেন যে আপনি যেভাবে এই কমিটি করলেন এরপর আর গণতন্ত্রের কথা বলবেন না। শাসক এবং শাসকের বি টিমের মধ্যে ভাগ করে নিলেন। মানুষের কথাটা বলবে কে, মানুষের কাজটা করবে কে? শাসক যেটা শুনতে পছন্দ করে সেইটা বলার জন্য স্পিকার সাবজুডিস কেস বিতর্কিতভাবে যাদের বিরোধী বলে বসালেন তাদের হাত দিয়েই গোটা কমিটিগুলো করিয়ে নিলেন। আর আমাদের নামকে ওয়াস্তে দুটি করে কমিটি দিলেন। আমার প্রশ্ন, স্পিকার কি জানেন? যদি জানেন তাহলে এত বড় অগণতান্ত্রিক পক্ষপাতদুষ্ট কাজটা স্পিকারের চেয়ারে বসে উনি অ্যালাউ করলেন কি করে? ওনাকে তো এটা বলতে হবে যে উনি জানেন নাকি উনি জানেন না, নাকি এটা চিফ হুইপরা করে নিয়েছে। কিন্তু এতে আবার প্রমাণিত যে বিধানসভায় সাধারণ মানুষ তাদের স্বার্থে যে এই মূল্য বৃদ্ধি, অন্য নানা রকম সমস্যা রাজ্যে হচ্ছে, প্রকৃত যারা কথা বলবে সেই কথাগুলো যাতে না হতে পারে সেই জন্য সরকার এবং তথাকথিত বিরোধী বলে বালিশ শিবিরকে স্বীকৃতি দিয়ে পুরোদস্তুর একটা গটআপ সিস্টেমে চলে গেল। আমরা এইভাবে এই কমিটি গঠনের তীব্র নিন্দা করছি। না, এই ধরনের কোনো বয়কট বা কোনো সিদ্ধান্ত হয়নি, বয়কটের প্রশ্ন নেই। কিন্তু আমরা আপত্তিটা, এই গঠনগত যে আপত্তিটা, যে আমি আবার বলছি পুলিশ একটা গুরুত্বপূর্ণ বিষয়, হোম স্ট্যান্ডিং কমিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সরকারকে প্রশ্ন করতে হবে। যে কমিটি খতিয়ে দেখবে তো সেখানে তো সরকার চাইবে না যে এমন কেউ থাকুক যাতে পুলিশ বা সরকারের প্রশাসনিক সিস্টেম চ্যালেঞ্জড হয়। সেই জন্যই শুধুমাত্র বালিশ শিবিরের 4 জনকে বসিয়েছে, একজনকেও শোভনদেব চট্টোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস থেকে একজনকে নেয়নি। কারণ মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হবেন, মুখ্যমন্ত্রী রেগে যাবেন। এমন কাউকে রাখা হয়নি হোম স্ট্যান্ডিং কমিটিতে যে পুলিশের কোনো কাজ নিয়ে আঙুল তুলতে পারে। ফলে পুরোদস্তুর গোটা উল্টে মুখ্যমন্ত্রী যার বিরুদ্ধে স্টেটমেন্ট করেছেন সেই ব্যক্তির নাম মুখ্যমন্ত্রী স্ট্যান্ডিং কমিটিতে রয়েছে। তার কি তদন্ত হবে? 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন কি তদন্ত হবে? এমনিতেই ভালো তৃণমূল বলে আলাদা হয়েছে, তাতে অর্ধেক তদন্ত বন্ধ।
এবার আবার হোম স্ট্যান্ডিং কমিটিতে, যেটা হচ্ছে পুলিশ মন্ত্রী স্ট্যান্ডিং কমিটি, তার মেম্বার। এবার 80টা কেন, 160খানা নতুন করে তো ইলিগাল তৈরি হতে পারে, তো কে ঠেকাতে যাবে? বিজেপি তো মেরে দিচ্ছে, বিজেপির সিল মেরে দিচ্ছে বিজেপি। আর বিজেপির নেতারা বলে যাচ্ছেন তোলাবাজি হবে না, বেআইনি কাজ হবে না। আরে ভাই, সেগুলোই বকলমে আপনাদের শেল্টারে ঢুকে যাচ্ছে, বিধানসভার মধ্যেও ঢুকে যাচ্ছে, সেগুলোকে দেখুন। বাইরে নাটক করে বেড়াচ্ছেন কেন? বিধানসভার মার্শালকে সাসপেন্ড করা হয়েছে বলে শুনেছি। এটা একটা নজিরবিহীন ঘটনা। আমি সাংবাদিকতার সূত্রে প্রায় 90 সাল থেকে এই বিধানসভায় আসি। আমি হাসিম আব্দুল হালিমকে দেখেছি, বিমান বন্দ্যোপাধ্যায়কে পরে দেখেছি, এখন মাননীয় রথীন বসুকে দেখলাম। আমি পরিষ্কার বলছি যে মার্শাল এমন কি অন্যায় করলেন যে মার্শালকে সাসপেন্ড করতে হয়। আমি জয়ন্ত মজুমদারের মতো প্রবাদ প্রতিম মার্শালকে দেখেছি। জয়ন্ত বাবুর পর থেকেই কিন্তু এই দেবব্রত বাবু আছেন। 2007 সাল থেকে এই মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় তিনি এখানে আছেন। হালিম সাহেবের মতো প্রবাদ প্রতিম স্পিকার, তার নেতৃত্বে 4 বছর কাজ করেছেন। 15 বছর বিমান বন্দ্যোপাধ্যায়, আর সবে এখানে শুরু হয়েছে একজন অভিজ্ঞ মার্শাল, তাকে সাসপেন্ড করা হয়েছে। প্রথম কথা, এটা অনারেবল স্পিকার জানেন কি জানেন না, প্রিন্সিপাল সেক্রেটারির কোনো এখতিয়ার নেই সুমোটো মার্শালকে সাসপেন্ড করার। যদি স্পিকারের অজান্তে সুমোটো প্রিন্সিপাল সেক্রেটারি সাসপেন্ড করে থাকেন, অবিলম্বে সাসপেনশন উইথড্র করতে হবে। অবিলম্বে সাসপেনশনটা উইথড্র করতে হবে যদি স্পিকারের অজ্ঞানে এটা হয়ে থাকে। অন্যথায় স্পিকার সাহেবকেও বলবো, এটা দেখুন, মার্শাল আপনারা যে অভিযোগ দেয়া হয়েছে তার বিরুদ্ধে, হাস্যকর, তার জন্য একজন মার্শালকে সাসপেন্ড। আরে কদিন আগে তো আপনি এই মার্শালকেই বলেছিলেন, মার্শাল কুণাল ঘোষকে বার করে দাও। আমায় তো চ্যাংদোলা করে এই লোকটি বার করেছিল এবং তার স্কোয়াড। আজকে সেই কুণাল ঘোষ তার পাশে দাঁড়িয়ে বলছে ওইভাবে বার করা যায় না, ওইভাবে সাসপেন্ড করা যায় না। মার্শাল সাসপেন্ড মানে এটা বড় ব্যাপার, এটা বিধানসভার মান সম্মান ব্যাপার সারা ভারতবর্ষের ক্ষেত্রে। এটা বোঝার ক্ষমতা আছে এদের, তাও আবার হাউস চলছে না। ওনাদের কি প্রোগ্রাম, সেখানে নাকি পান থেকে চুন খসেছে, মার্শাল সাসপেন্ড? হয় কখনো? বিধায়ক সাসপেন্ড হলে তাকে বের করার দায়িত্ব মার্শালের। কয়েকদিন আগে এই স্পিকার সাহেব মার্শালকে বলেছিলেন কুণাল ঘোষকে বার করে দাও। এই মার্শালই তখন আমাকে চ্যাংদোলা করে বার করেছিলেন। আর সেই কুণাল ঘোষকে আজকে এখানে বসে বলতে হচ্ছে যে এটা মার্শালের উপর অবিচার হচ্ছে, নিরপেক্ষ তদন্ত হোক। স্পিকার সাহেব দেখুন, শোকজ করা হয়েছিল মার্শালকে, মার্শাল তার উত্তর দিয়েছেন এবং উত্তর কিন্তু যথাযথভাবে দিয়েছেন। বিষয়টা ওইখানে মিটিয়ে ফেলা উচিত ছিল। এর পেছনে কারুর বিষ নজর আছে কিনা, রাজনৈতিক কোনো এজেন্ডা আছে কিনা, রাজনৈতিক কোনো ন্যারেটিভ আছে কিনা, তার উপর দাঁড়িয়ে বিধানসভার মার্শালকে সাসপেন্ড করা, এটা কিন্তু বিধানসভার ভাবমূর্তির পক্ষে একদম ঠিক নয়। যে অভিযোগটা দেওয়া হয়েছে, অ্যাটলিস্ট সেই অভিযোগের উপর দাঁড়িয়ে মার্শালকে সাসপেন্ড করা যায় না। স্পিকার সাহেবকে অনুরোধ করব, আপনি কি জানেন? আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার প্রিন্সিপাল সেক্রেটারির কোনো এখতিয়ার নেই সুমোটো মার্শালকে, কারণ মার্শালও কিন্তু সাম কাইন্ড অফ সাংবিধানিক পদ। মার্শাল সেও ব্যাপারটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, মার্শাল ব্যাপারটা একটা সাংবিধানিক পদ, একটা ইতিহাসের স্রোতের ধারা আছে মার্শাল পদের সঙ্গে। প্রিন্সিপাল সেক্রেটারি আজ একজন আছেন, কাল একজন আছেন, পরশু একজন আসবেন। প্রিন্সিপাল সেক্রেটারির মনে হলো কারুর কথায় বা নিজে মার্শালকে সাসপেন্ড করে দিলেন, তাতে বিধানসভার ভাবমূর্তি কলুষিত হয়। মার্শালকে এইভাবে সাসপেন্ড করে গোটা বিধানসভাকে, একটা অধিবেশন চলছে না সেই অবস্থায় মার্শাল সাসপেন্ড। মহামান্য স্পিকারকে অনুরোধ করব, দেখুন, খতিয়ে দেখুন, আপনি জানেন কিনা দেখুন। যদি আপনি না জেনে থাকেন, প্রথমেই সাসপেনশনটি আগে প্রত্যাহার করান। আর যদি সংশ্লিষ্ট মার্শালের কোনো কাজকর্ম নিয়ে কোনো বিধায়কের বা কারুর কোনো প্রশ্ন থাকে বা ভুল বোঝাবুঝি থাকে,
দয়া করে ওটা টেবিলে বসে মিটিয়ে নিন, কারণ যে অভিযোগ আপনারা দিয়েছেন পান থেকে চুন খসার, তার জন্য সাসপেনশন হয় না। আরে আমাকে তো এই মার্শালকে দিয়েই বার করেছিলেন চ্যাংদোলা করে, আমি তো কোনো অভিযোগ দিইনি। উল্টে আমি বলছি যাকে দিয়ে আমায় বার করেছিলেন আজকে তাকে বার করবেন না। এতে বিধানসভার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সম্মান নষ্ট হচ্ছে। আমি শুনেছি যে ওনার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এটা বিধানসভার প্রশাসনিক বিষয়, যেটা বিধানসভার প্রশাসনিক বিষয় সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু এটাই দেখার এই গোটা বিষয়টা স্পিকার সাহেবের অনুমোদনে হয়েছে না হয়নি, আর কোনো এর পেছনে কোনো রাজনৈতিক এজেন্ডা কারুর ছিল কি ছিল না, যে আগে থেকে টার্গেট করে নেওয়া হয়েছিল যে কোনো একটা ছুতো দিয়ে একে এইভাবে হ্যারাস করা হবে। তার জন্য মার্শাল পদটিকে, যেটা একটা ঐতিহ্যের পদ, সেই পদটিকে নিয়ে কোনো আগাম ধারণা প্রসূত এই ধরনের কাজকর্ম করা যায় না। তবে বিধানসভার প্রশাসনিক বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আইনের বিষয়, সম্পূর্ণ আইনের বিষয়। উনি কোর্টে কোন আবেদন করেছিলেন, কোর্ট কি বলেছেন সে বিষয়ে কোনো রাজনৈতিক রাজনীতির কোনো মতামতের কোনো অবকাশ নেই। দেখুন, এটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি আদালতে গিয়েছেন, আদালতের কাছে যে কোনো অনুমতি চাওয়ার বা কোনো প্রেয়ার দেওয়ার স্বাধীনতা এবং অধিকার যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের আছে, তিনি দিয়েছেন। এবার আদালত বিচার করে তাতে কিভাবে রেসপন্ড করবেন, কোনোটি মঞ্জুর হয়, কোনোটি হয়তো মঞ্জুর হয় না, সেটা সম্পূর্ণ আইন এবং আদালতের বিষয়। এই বিষয়ে কেন মন্তব্য করব? বিরোধী দল অভিযোগ করছেন যে এখান থেকে চলে যেতে পারে, নাও আমি একটা কথা বলি, আমি একটা পরিষ্কার কথা বলি। দেখুন, কারোর সঙ্গে ইস্যু ভিত্তিক মত পার্থক্য হতে পারে, ইস্যু ভিত্তিক পার্টিতে মত পার্থক্য হতে পারে, ঝগড়া হতে পারে, আলাদা অবস্থান হতে পারে, উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে যেতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি দু হাত তুলে কাউকে সাহায্য করে থাকে, সহযোগিতা করে থাকে, জীবনে বেঁচে থাকতে এবং প্রতিষ্ঠায় সহযোগিতা করে থাকে, কোন রকম কঠিন সময়ে তার বা তাদের পিঠে যারা ছুরি মারতে যায়, তাদেরকেই আধুনিক বাংলায় বালিশ চাটন বলা হয়। তার কারণ যে কোনো কারুর হতে পারে মতপার্থক্য। আরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? দলের সঙ্গে মতপার্থক্য ইস্যু ভিত্তিক হতেই পারে, কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে পদাঘাত খাওয়ার পর এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যেভাবে প্রোটেকশন দিয়েছেন, আমাদের অনেকের আপত্তি ছিল, কিন্তু উনি দিয়েছেন। একজন গায়ক রিকোয়েস্ট করলেন, রেকমেন্ড করলেন মমতা ব্যানার্জিকে, আর বাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে তাকে ওই কোন কমিটি দিল, মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি দিলেন, আদিবাসী উন্নয়ন কি একটা কমিটি, সবেতন কমিটি, এরকম একটা কি দিলেন, তারপরে রাজ্যসভা, তারপরে আইএনটিটিউসি, তারপরে আবার এই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকমেন্ডেশনেই এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হতে। তা যে লোকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জীবনে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে, এত বড় অকৃতজ্ঞ কেউ হতে পারে? অভিষেকের সব ব্যাপারে আমিও একমত নই, আমার সব ব্যাপারে অভিষেকও একমত নয়, কিন্তু তার জন্য আমাকে যদি কেউ দুঃসময়ে আমাকে রাজনৈতিক ভাবে সাহায্য করে থাকে, আমি তাকে ব্যক্তিগত আক্রমণ করে একেবারে মানে এত বড় বীরত্ব আমি দেখাবো? অনৈতিক কাজ করছে, এই বালিশটা অনৈতিক কাজ করছে। ও রেপ কেস জানার পরেও ওর ভার্সনকে বিশ্বাস করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল করেছিল, বাট প্রোটেকশন দিয়েছিল। বলছি মদন মিত্র মদন মিত্র একটা চাঞ্চল্যকর তথ্য মানে ঘটনা প্রকাশ এনেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি এবং তার একটা বৈঠক হয়,
এবং সেখানে তাকে স্টেপ ডাউন করতে বলা হয় এবং তিনি পাল্টা কার্যত শর্ত দেন যে তার এইসব মামলা তুলে নিতে হবে এবং বিদেশ যাত্রায় ছাড়পত্র দিতে হবে এবং সে ব্যবস্থায় তদবির করতে হবে আপনাকে। দেখুন, আমি একটা কথা বলি, ইলেকশনের পর দল যখন নানা ধরন প্রতিকূল পরিস্থিতির মধ্যে এবং বৃহত্তর ষড়যন্ত্রের মুখে ছিল, তখন দল এবং দলের কর্মীদের বিভিন্ন জায়গায় রক্ষা করার জন্য আন্তরিকভাবে কিছু চেষ্টা করেছি। কিভাবে কি কি চেষ্টা করেছি তার ব্যাখ্যা আমি দেবো না। আর দলের মধ্যে যদি কারোর সঙ্গে কোনো কথোপকথন, কথার পিঠে কথা, তার আগের একটা প্রেক্ষিত থাকে, তার পরের একটা প্রেক্ষিত থাকে, হয়, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। মদন মিত্র তিনি আজ আমাদের বৃত্তে নেই, তিনি গেছেন। আমি শুধু মদন মিত্রকে অনুরোধ করব যে আপনি তো এত সিনিয়র, কোনো একটা ফেজে কোনো একটা বিষয়ে যদি কোথাও কোনো কথা হয়ে থাকে, সেগুলো এইভাবে হয় না, তাহলে লোকের সঙ্গে লোকের ব্যক্তিগত সম্পর্ক বলে আর কেউ কাউকে বিশ্বাস করবে না। ফলে আমি মদনদাকে অনুরোধ করব যে দলের মধ্যে যখন আমরা একসঙ্গে পাশাপাশি বসে দল কর্মী সকলকে বাঁচানোর বিভিন্ন ধরনের প্রসেসে আমরা চেষ্টা করেছি, আমি এ বিষয়ে ভেতরের বৈঠক নিয়ে আমি একটি শব্দও বলবো না। আমি শুধু মদনদাকে বলবো, মদনদা তুমি আজকে হয়তো আমাদের বৃত্তে নেই, কিন্তু আমাদের বৃত্তে থাকাকালীন কখন কোন দিন কোন কি আলোচনা, তার অংশবিশেষ তুলে ধরে আমি সেই জায়গাটাতে অনুরোধ করব এটা করা যায়। না, বৈঠকটা তো হয়েছে। আমি এ নিয়ে আর কোনো মন্তব্য করছি না। এসএসকেএম হাসপাতাল নিশ্চিতভাবে ভালো হাসপাতাল, এটা নিয়ে তো কোনো কথাই হবে না। পশ্চিমবঙ্গের সেরা শুধু নয়, ভারতবর্ষের অন্যতম সেরা। এখন একেবারে দেখুন, প্রত্যেকটা জায়গাতেই কিছু স্পেশালিটি থাকে, বিশেষজ্ঞ থাকে। খুব জটিল যে রোগগুলো হয়, ধরুন এসএসকেএম এর শব্দ, আপনি আবার কিছু ক্ষেত্রে দেখবেন কোন ডিপার্টমেন্ট আপনি এক বাক্যে এসএসকেএম ব্র্যান্ড হিসেবে 1 নম্বর। এবার আপনার তখন মনে হবে আপনি একটা পার্টিকুলার, যদি আপনি কার্ডিওলজি, আমি কথার কথা বলছি, তখন আপনি হয়তো খবর পাবেন কার্ডিওলজি মেডিকেল বেটার। আপনি হয়তো তখন খবর পাবেন যদি নিউরো হয় তাহলে হয়তো অমুক জায়গা বেটার, বা অমুক ডাক্তার এখন অমুক হসপিটালে আছেন, সেটা হয়তো সরকারিও নয়, সরকারি হসপিটাল হয়তো ভালো, বাট আপনি যে ডক্টরের উপর আপনি আস্থা রাখছেন, তিনি হয়তো আরেকটা। আমরা কি করি, আমরা সাধারণত যে ডক্টরের উপর ডিপেন্ড করি, একবার একটা রেজাল্ট পাই, কার্যত আমরা সেই ফলো আপটা সেখানে করা। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কেউ যদি এক বাক্যে বলে এসএসকেএম, তো সবাই এসএসকেএম এ জানতো। এই যে বিজেপি নেতারা এত কথা বলছেন, তো বিজেপি শাসিত রাজ্যে সবাই সরকারি হাসপাতালে জানতো, তো বিজেপি নেতারা কেউ দেশের বাইরে গিয়ে কোনো চিকিৎসা করান না। তো অভিষেকের সেটা একটা খুব জটিল সমস্যা। দুর্ঘটনাটায় চোখের মণিটাকে ধারণ করে আছে যে হাড়গুলি, সূক্ষ্ম হাড়গুলি চুরমার হয়ে গেছিল, ফলে একটা জেনুইন প্রবলেম। এবার আমি তার ডিটেল খুব বলতে পারবো না, কিন্তু যদি কেউ মনে করেন যে এটা এখান থেকে আমি ওই জায়গাটা বেস্ট ট্রিটমেন্টটা পাবো, যদি কেউ চেষ্টা করেন, তো সেই তার সঙ্গে হসপিটালের ব্র্যান্ড নেম দিয়ে, এবার আপনি বলুন সবকটা হসপিটাল প্রাইভেট বা সরকারি সবকটাই যদি সমান হয়, তাহলে মানুষ বেছে বেছে এটা না হলে ওটা, না হলে সেটা, এটা জানকে। আর বিশেষ করে যাদের খুব 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 জটিল রোগ, তাহলে সেগুলো যে জায়গাটা সেটাই অভ্যস্ত। আমাদের এখানে এরকম কেস কটা আসে বলুন তো, কটি কেস আসে যে এমন দুর্ঘটনা যে আবার আমাদের এখানে কিছু ভালো অপারেশন হয়েছে, গলায় দিয়ে এই ঢুকে গেছে, সেটা ডাক্তারবাবুরা বের করেছে, কিন্তু চোখে মনি বসাতে পারছে না, হাড় চুরমার হয়ে আছে। তো আমি যদি মনে করি আমার ট্রিটমেন্টটা আমি অমুক জায়গায় করব, তো সেটা তো একজন নাগরিকের অধিকারের মধ্যেও পড়ে। বলতে পারবো বলছেন যে আমরা 3 লক্ষ লাখ কোটি দিদি বানাবো, আর থেকে টাকা চাই আমরা আমি নিজের তাদেরকে দিতে। দেখুন, এগুলো উনি কথার কথা বলেন। লক্ষ্মীর ভান্ডার যারা ছিল তারাই পুরোটা পাচ্ছেন না,
ইতিমধ্যে সমস্ত মানে অন্নপূর্ণা ভান্ডার থেকে আরম্ভ করে আরো বিভিন্ন সামাজিক সুরক্ষা স্কিমগুলো, সেগুলো নিয়ে মানুষ হতাশ, বিরক্ত, বিক্ষোভের খবর আসছে। এইসব ডায়লগবাজি না করে বিজেপির মন্ত্রীরা আগে যেগুলো কথা দিয়েছিলেন সেগুলোকে আগে রাখুন। স্বাস্থ্যসাথীর বদলে আপনি আনতে গেলেন আয়ুষ্মান ভারত, মানুষ পাচ্ছেন না অর্ধেক। এবার বলছেন নতুন স্কিম আনবার, তাহলে তো স্বাস্থ্যসাথী ছিল। আপনারা বললেন 450 টাকায় গ্যাস দেবো, সে গ্যাস কই? আপনারা বললেন দিল্লির রেটে পেট্রোল ডিজেল দেবো, সে কই? তো ফলে কি করব 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 গল্প না শুনে, ওইসব গ্যাস বেলুন না দেখিয়ে যেগুলো আপনারা কথা দিয়েছিলেন সেগুলো আগে এক্ষুনি করে আগে দেখান। সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মুসলিম থেকে মাইক তার বাজার কাজ শুরু হয়েছে। বলা হচ্ছে সন্ত্রাসের ফসলের নির্দেশিকায় ছিল যে মাইক রাখা যাবে না, সেই মুহূর্তেই মাইক। আমি কোনো মন্তব্য এই বিষয়ে করবো না। এটি যারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ আছেন তারা খতিয়ে দেখছেন, আমি কোনো এই মুহূর্তে মন্তব্য করবো না। সে ব্যাপারে তদন্তে নামতে চাইছে ইতিমধ্যে তারা এই সংক্রান্ত এফআইআর। দেখুন, ইডি নামতে চাইছে এটা বিষয় না। ইডিতে বহু দক্ষ যোগ্য অফিসাররা আছেন। সমস্যাটা হচ্ছে সিআইডি, ইডি বলুন বা সিবিআই, এখানে প্রচুর ভালো অফিসার আছে, কিন্তু তদন্তটা যদি একমুখী করে দেওয়া হয়, টার্গেট শুধু তৃণমূল থেকে যারা দূরত্ব তৈরি করে ভালো তৃণমূল সাজবেন বা এনসিপিআই তে যাবেন বা অমুক করবেন, তাদেরকে আর ইডি খুঁজে পাবে না, তাদের সিবিআই তদন্ত হবে না, সিআইডি কে বারণ করে দেওয়া হবে তাদের ডিস্টার্ব করতে। তাহলে এইসব ইডি সিবিআই কেস ফাইল করছেন, ব্রেকিং, এসব আর ভ্যালু কি রইল? আপনি যদি তাদের যদি একটা কম্পাস দিয়ে দেন, কম্পাসের যেদিকে কাঁটা আছে শুধু উত্তর দিকেই যাবে, তুমি আর দক্ষিণ পূর্ব পশ্চিমে যেতে পারবে না। এজেন্সিকে এমন একটা কম্পাস ধরিয়ে দেওয়া হয়েছে, তো সেই তাদেরকে একটা দিকেই তাদের হাঁটতে হবে, তাহলে সে হাঁটার কি দাম আছে? ও তাদের ব্যাপার, নিয়ে কোনো মন্তব্য করবো না। বলা হয়েছে যে যুবমন্ডলের সম্পত্তি 500 কোটি, কখনো 400 কোটি। এইসব গল্প নানা রকম যা হচ্ছে আমরা এর মধ্যে আমরা জানিও না, আমি বলার জায়গা নেই। তবে বিজেপি যে তোলাবাজি শুরু করেছে তাতে 6 মাস থেকে 1 বছরের মধ্যে টুলু মিনি টুলু হয়ে যাবে। দিকে দিকে টুলুর বাবা জ্যাঠারা জেগে উঠছে, ঠিক আছে? ফলে বিজেপি টুলুকে মিনি টুলু করে দেবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে। দিকে দিকে জেগে উঠছে টুলুর বাবা, টুলুর জ্যাঠা, টুলুর মেসমশাই, সব বড় বড় টুলু জেগে উঠছে। বিজেপি যার তোলাবাজি বিজেপির নেতারা শুরু করেছে, 6 মাস থেকে 1 বছর টুলুকে নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। টুলু তখন মিনি টুলু, দেখবেন বিজেপির কোলে বসে আছে সব টুলুর বড় বড় লোকেরা। ভয়ঙ্কর চারদিকে চলছে। জামুড়িয়া কোন জেলায়? আমি গতকাল এখানে বসে কি বলেছিলাম? যে বিভিন্ন জেলায় তোলাবাজি আসছে। পশ্চিম বর্ধমানে খবর নেই। আমি বিজেপির এমন পরিবার বলে দিতে পারবো, যা অভিযোগ পাচ্ছিলাম, পরিবারের 4 জন চারদিকে যাচ্ছেন, 4 জনই বলছেন এত দাও। গোটা রাজ্যে একাংশের বিজেপি, নিশ্চয়ই সবাই নয়, যেভাবে তোলাবাজি করছেন, আরে তৃণমূলকে বলছেন মামলা দিয়ে দেবো, মিথ্যা মামলা দিয়ে দেবো, আগে এত টাকা চাই। আর তৃণমূলের যে কয়েকজন তোলাবাজিতে নাম করেছিল তাদের কাছ থেকে আবার তোলা তুলছে, মানে ডবল ডেকার তোলাবাজ। আর তৃণমূলের যারা তোলাবাজিতে নাম করেছিল তাদের বলছে এবার 17খানা মামলা একসঙ্গে দিয়ে দেবো, যা তোলা তুলেছে তার থেকে আমাদের এত দাম। ভয়ঙ্কর ব্যাপার। যেখানে আর্সেনিক বা ফ্লোরাইড রয়েছে সেই জায়গাতে যে ধরনের নিয়ম মানা উচিত তা করা বলতে পারবো না, প্রশাসনিক বিষয়। কিন্তু এই রিপোর্টগুলো পূর্বতন সরকারের মধ্যে বলা হচ্ছে যে গত 7 বছর ধরে জানি প্রশাসনিক যারা দায়িত্বে ছিলেন, কনসার্ন মন্ত্রী বা যারা ছিলেন তারা বলতে পারবেন। আর যে আমফানের ক্ষেত্রে যে দপ্তরগুলোর কোনো ভূমিকা নেই, সংযুক্তি সেখান থেকে রাখতে হবে। এটা একদম হাইলি প্রশাসনিক টেকনিক্যাল বিষয়, এটা এইভাবে বলতে পারবো না। যারা প্রশাসন চালিয়েছেন
এই যে আপনি ধরুন সিপিএম জমানায় অসীম দাশগুপ্তের সময় পিএল অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট নিয়ে বিরাট হইচই হয়েছিল, যে একটা নির্দিষ্ট খাতে টাকা আসছে, এমন সময় এলো সেই খাতে সেই টাকাটা খরচা করা গেল না, অথচ আর একটা খাতে খুব জরুরি মানুষের স্বার্থে করা। ফলে এই যে মেকানিজম বা এই যে প্রায়োরিটি, এগুলো কিছু যারা অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারে আছেন তারা অনুভব করবেন বা তারা ব্যাখ্যা দিতে পারবেন, যে ব্যাখ্যাটা দিতে দিতে অসীম দাশগুপ্ত ক্লান্ত হয়ে গেছে। ফলে এটার সঙ্গে রাজনীতির মন্তব্য করবো না। এটা কি দিন না রাত এত ভেগ? না, নিশ্চয়ই তিনি সেটা অনুভব করেছেন বলেই তো তিনি অভিযোগ করেছেন। হয়তো যে বা যারা দিতেন, আমি বলতে পারবো না, হয়তো যে বা যারা দিতেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে তাদের উপর কোনো চাপ আছে কিনা বা তারা কোনো আশঙ্কায় আছেন কিনা এটা জানা সম্ভব নয়। ফলে এটা যিনি বলেছেন তিনি ভুক্তভোগী বলেই বলেছেন। কালকে সিপিআই এটা শুক্রবার জানিয়েছেন সিপিআই মুখ্যমন্ত্রী ছিলেন যে 42টি লোকসভা সেটা যদি বেড়ে যায় গাজর ঝুলিয়ে দিয়ে এসছে, দাঁড়াতে পার্টি সব গাজর ঝুলিয়ে দিয়ে বলে দিয়েছে তার মানে এই 42-এর মধ্যে তোমাদের কোনো জায়গা নেই, 42 বাড়লে তারপর দেখা যাবে। গাজর ঝুলিয়ে দিয়ে এসছে, এরা তার উপর বসে রইল। চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে আছেন এই 20 জন বা ওই যে কজন এনসিপিআই। এনসিপিআই মানে এটা এনসিপিআই কে? এনসিপিআই কি? এনসিপিআই তৃণমূলের হয়ে জিতে গেছেন সবে 2024 সালে, বিজেপি নেতাদের সঙ্গে মিটিং করছেন, মুখে বলছেন এনসিপিআই তে, লোকসভা টিভি দেখাচ্ছে এআইটিসি, মানে তৃণমূলে আছেন। তো অবিলম্বে তো সাংসদ পদ খারিজ হওয়া উচিত। আমি গতকাল দেখলাম ওই বিচিত্র পরচুলাকে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় পর্যন্ত বিভিন্ন সাধু ভাষায় বিশেষণাভূত করেছেন। আমি এই একটা বিষয়ে তাপস রায়ের সঙ্গে একমত, যে তাপস রায় অন্য দলে আছেন, অন্য দল করেন, আমরা তো এক দলের নই। দল যার যার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দল যার যার, বিচিত্র পরচুলার ধান্দাবাজি রাজনীতি নিন্দে করার উৎসব সবার। দল যার যার, বিচিত্র পরচুলার ধান্দাবাজি রাজনীতির নিন্দে করার উৎসব সবার। এই যে যারা যাচ্ছেন, আমি এটা একটু আপনাদের নজরে আনছি, এতগুলো কথার ভিড়ে যেন হারিয়ে না যায়। এই যে এনসিপিআই বলে যারা যাচ্ছেন তারা তো তৃণমূলের এখনো পর্যন্ত, তারা যে পদ্ধতিতে গেছেন তাদের খারিজ হয়ে যাওয়া উচিত সাংসদ পদ। মানুষ বেইমান বলছে, বেইমান গদ্দার বলছে, ঢুকতে পারছে না এলাকায়। সেই জন্য শুভেন্দুর পা হচ্ছে, সেই জন্য অমিত শাহের সঙ্গে ছবি দিচ্ছে, সেই সময় প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে, বিজেপি নেতাদের পায়ে 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 ঘুরে বেড়াচ্ছে। গদ্দার, বেইমান, তৃণমূলের সিম্বলে জিতে বিধানসভা, এরাই মমতাদির পাশে ঘুরঘুর করতো যদি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হতেন। এরা তাদের এলাকার কিছু মানুষকে ভুল বোঝাচ্ছেন, তারা কাউকে বোঝাচ্ছেন। আসলে এই যে অত্যাচার হচ্ছে, এগুলো নিয়ে আমরা চিফ মিনিস্টারের সঙ্গে আলোচনা করব বলে যাচ্ছি, বাজে কথা। যদি কর্মীদের উপর হামলার প্রতিবাদ নিয়ে এনাদের কোন রকম উদ্বেগ থাকতো, তাহলে কর্মীদের পাশে থাকতেন, এলাকায় যেতেন, পার্লামেন্টে ইস্যুটা তুলতেন। পার্লামেন্টে তোলেননি কেন? কেন পার্লামেন্টে তুলছেন না যে বাংলায় তৃণমূল কর্মীরা আক্রান্ত, পুলিশ রাজ চলছে, পুলিশ মিথ্যা কেস দিচ্ছে? কেন বলছেন না? আর মুখে বলছেন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব, আর আমরা এখানে থানায় যাচ্ছি, কর্মীদের সঙ্গে যাচ্ছি, কোর্টে দৌড়চ্ছি। আবার মুখ্যমন্ত্রীকেও নিশ্চয়ই দেখা হলে বলছি, চিঠি দিচ্ছি। ফলে এরা যাচ্ছে একদম ব্যক্তিগত অঙ্কে, আর ওপরে দেখাতে চাইছে আপনাদের জন্য যাচ্ছি, কারোর জন্য যাচ্ছে না, একদম স্বার্থপর নিজেদের জন্য যাচ্ছে। বলতো আমি অনেকদিন যাইনি, কারণ ওখানে নন্দীগ্রামে একটা সময় আমি দায়িত্বে ছিলাম।
একটা সময় আমি পঞ্চায়েত নির্বাচনের সময় দায়িত্বে ছিলাম। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সিটে তৃণমূল কংগ্রেসের লিড ছিল 10,700 কত বিজেপির থেকে। তো তারপরে তো দলের তরফ থেকে অনেক বড় বড় নেতাদের সেখানে দায়িত্ব দেওয়া হয়, ফলে আমি তো আর ঠিক জানি না। ফলে সব লোকসভা নির্বাচন করেছেন বড় বড় নেতারা, বিধানসভা নির্বাচন করেছেন সব বড় বড় নেতারা। পঞ্চায়েত অব্দি আমার দায়িত্ব ছিল। পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং নন্দীগ্রামের জেলা পরিষদটাও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জয়। কিন্তু তারপরে আমি তো ছোট কর্মী, আমাকে কার্যত বিনা নোটিশে সরিয়ে সব বিশেষজ্ঞরা, কখনো কেউ আইপ্যাক, কখনো কেউ বেশি পূর্ব মেদিনীপুর বুঝছেন, তারা সরাসরি সব যাচ্ছেন এবং সব হাইকমান্ডকে তারা রিপোর্ট করছেন। তো তারা সরিয়ে আমাকে, ফলে আমার কোনো দায়িত্ব ছিল না। আমি যত অব্দি ছিলাম, কর্মীরা তৈরি ছিল, মানুষ তৈরি ছিল, ওনাদেরকে এক সূত্রে গেঁথে রেজাল্টটা আনা গেছিল। তারপরে এত বড় বড় নেতারা সব দায়িত্ব পেয়েছে, আর এখান থেকে এত বেশি বোঝা লোকেরা সেই সমস্ত লোককে দায়িত্ব দিয়েছেন, তাদের ব্যাপার। চলো হিন্দি কি আছে। देखिए কি না না, বন্দে মাতরম দেখুন, এটা একটা বড় বিতর্কের ব্যাপার। বন্দে মাতরম 6টা স্তবক তো যেমন জনগণ মন ব্যাপারটা 52 থেকে, আপনি যেভাবেই গান, ওটা 52 সেকেন্ড, এবং আপনি যদি খুব একটু স্লো গান তাহলেও আপনি 54 সেকেন্ড, ব্যাপারটা 1 মিনিটের মধ্যে চলে আসছে। ফলে প্রত্যেকটা অনুষ্ঠানে যদি দুবার করে একটা 6টি অনুচ্ছেদ, তারপরে জনগণ মন, মানে এগুলো একটু মানে বাস্তবটাও সকলে দেখো যে আমরা 100% বন্দে মাতরম পক্ষে। এবং আজকে নয়, আমরা চিরকাল আমাদের বক্তৃতা করা শেখার পর থেকে আমরা বক্তৃতা শেষ করি জয় হিন্দ বন্দে মাতরম। কিন্তু বন্দে মাতরম জনগণ, যেমন আমরা তো পুরোটা গাই না, তো আমরা তো দ্বিতীয় স্তবকটাও গাই না, আমরা তো প্রথমটুকুই গাই। তো ফলে এই প্রথমটুকুই গাই মানে কি আমরা বাকিটাকে অসম্মান করি? একদম না। ফলে কিছু বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন বড়রা, মনীষীরা। चलो हाँ हाँ देखिए, इसके ऊपर कोई कमेंट नहीं करूंगा। ये जो कंसर्न जो लोग है, जो ऑर्गेनाइजेशन है, वो लोग पूरा ऑब्जर्व कर रहा है, एनालाइज कर रहा है। इसके ऊपर अभी कोई कमेंट नहीं करूंगा। देखिए, अभिषेक बनर्जी का, कोई व्यक्ति का ये राइट है, उनका खुद का इलाज के लिए वो कहाँ जाएगा, कौन डॉक्टर उनको देखेंगे, स्पेशली जिसका जो बीमारी है वो बहुत कॉम्प्लिकेटेड जिसका है। না না, বাজের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই, এটাও চাপাস না আমাদের ঘাটে। বাজ পড়লো ও তৃণমূল, হ্যাঁ এটাও এসেছিল। আপনি জিজ্ঞেস করছি উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ আচ্ছা, উত্তরবঙ্গে যে এত বৃষ্টি যেভাবে হচ্ছে না, ওটা অ্যাটলিস্ট তৃণমূল করাচ্ছে না। যাই হোক, ये अभिषेक बनर्जी, देखिए हर किसी आदमी का ये राइट है, अगर उसका कोई बीमारी है कहाँ पर इलाज कराएंगे, स्पेशली जिसका कॉम्प्लिकेशंस है, बहुत रेयर केस है, रेयरेस्ट ऑफ द रेयर केस है, तो उसका राइट है। तो वो राइट है कि हम ऑनरेबल कोर्ट से प्रेयर दें, ये हमको, हम ये करना चाहते हैं यहाँ पर, और ये तो लीगल मैटर है, कोर्ट का, जुडिशियरी का डिसीजन है, परमिशन देंगे या नहीं देंगे, तो उसका ऊपर तो कमेंट नहीं होता ना। लेकिन हर एक आदमी को ये राइट है कोर्ट के पास ये प्रेयर दें। तो अभिषेक बनर्जी प्रेयर दिया था, और कोर्ट जो ऑर्डर दिया है उसके ऊपर हमारा कोई कमेंट नहीं। ओके।